বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনূস। 100 বছর জেল খাটলেও আওয়ামী লীগের শাস্তি পূর্ণ হবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। এবং এইচএসসি ও সমমানের ফলাফল 15 অক্টোবর। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি দিলুর বাতনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা করে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আজ সোমবার প্রভাবশালী 500 মুসলিমের তালিকা প্রকাশ করেছে। এটিকে দুই ভাগে ভাগ করেছে তারা। সেখানে শীর্ষ 50 জনকে একটি তালিকায় রাখা হয়েছে, আর বাকি 450 জনকে রাখা হয়েছে আরেকটি তালিকায়। শীর্ষ যে 50 জনের তালিকা করা হয়েছে সেখানে 50তম স্থানে আছেন ডক্টর ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলকে বলতে শোনা যায় তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। আমরা বলতে চাই, গত 16 বছরে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে, মানুষের গলা চেপে ধরেছে, আইন আদালতকে নিজের মতো বানিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণরুম গেস্ট রুমকে কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করেছে, আগামী 100 বছর জেল খাটলেও তাদের শাস্তি পূর্ণ হবে না। সোমবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শহীদ আবরার ফাহাদের 5ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 15 অক্টোবর প্রকাশ করা হবে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী 15 অক্টোবর বেলা 11টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের 6টি পরীক্ষার ফল তৈরি হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে। সেখানে জেএসসিতে প্রাপ্ত নম্বরের 25% ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এর তথ্য জানানো হয়েছে। এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে গতকাল ম্যাজিস্ট্রেট উর্মি গণমাধ্যমকে বলেন, আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি বিভিন্ন কারণে, হতে পারে। পরে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান। এবারের পূজায় কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে। বিস্তারিত রাকিব হাসানের প্রতিবেদনে। আমরা সাইবার মনিটরিং জোরদার করেছি, সাইবার প্যাট্রোলিংয়ের ব্যবস্থা রেখেছি, যাতে করে কেউ ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ধরনের মিথ্যা প্রচারণা, গুজব, অতিরঞ্জন কোনো কিছু ঘটাতে না পারে। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবারের পূজায় এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই। সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমরা চাই যে সকলে সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা আসন্ন দুর্গোৎসব পালন করব। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপতৎপরতা কোনো সুযোগ নাই। আইজিপি বলেন, সারা দেশে প্রায় 31,000-এরও বেশি পূজা মণ্ডপে এবারের শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। এসব পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। 31,000-এর অধিক, 31,500 সংখ্যাটা কম বেশি হতে পারে। পূজা মণ্ডপে
অত্যন্ত শান্তি শৃঙ্খলা সহকারে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং উৎসমুখ পরিবেশে পূজা উদযাপন হবে। তিনি বলেন, যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায় বা অপতৎপরতা চালায় সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপরতা চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মোবাইল টিম সহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে থাকবে। এবার প্রায় ৩১,৮৬১টি পূজা মণ্ডপে এনটিএমসি মনিটরিং করছে জানিয়ে আইজিপি বলেন, যেসব পূজা মণ্ডপ আমাদের কাছে ঝুঁকি মনে হয়েছে সেসব পূজা মণ্ডপে সিসি ক্যামেরা রাখা হয়েছে। এছাড়াও অতিরিক্ত নিরাপত্তা হিসাবে সেনাবাহিনী সার্বক্ষণিক প্রতিটি মণ্ডপ তদারকি করবে। বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে। অন্যান্য পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স তারাও মোতায়েন থাকবে। এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলার জন্য এখন সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে, তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে। এছাড়াও সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, নৌ অঞ্চলে নৌ পুলিশ সহ বিশেষায়িত যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে। রাকিব হাসান, ভোরের পাতা। ঢাকা সহ দেশের 4 জেলার উপর দিয়ে সকালের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানান, সন্ধ্যা থেকে আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজধানীর পূজা মণ্ডপগুলোতে দুর্গোৎসবের জোর প্রস্তুতি চলছে। এবার রাজধানীতে 257টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। 9 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া পূজার শেষ প্রস্তুতির বিস্তারিত থাকছে রাকিব হাসানের প্রতিবেদনে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী 9 অক্টোবর থেকে। শুভ মহালয়ার দেবীর আবাহন শেষে মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে মাটির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। দুর্গোৎসবে মন্দিরে আগত দর্শনার্থীদের নজর কাটতে সাজসজ্জায় নানা উপকরণ ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন মন্দিরে চলছে থিম ভিত্তিক সাজসজ্জার কাজ। সারা দেশে বইছে উৎসবের আমেজ। সায়ংকালে ধূপের ধোঁয়া, ঢাকঢোল, উলুধ্বনি আর কাসর মন্দিরের সঙ্গে ভক্তমন্ত্রে মেতে ওঠার অপেক্ষায় পূজা মণ্ডপ। সরকারি হিসেবে এবছর সারা দেশে ৩১,৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। রাজধানী ঢাকার 257টি মণ্ডপের মধ্যে লালবাগ এলাকাতেই রয়েছে প্রায় 60টি পূজা মণ্ডপ। ঘনবসতি এলাকা হওয়ায় নিরাপত্তার ছক সাজাতে হচ্ছে বিশেষভাবে। এবার পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পাশাপাশি থাকছে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট। এখানে অলরেডি আপনার 60টির মতো মণ্ডপ আমরা লিস্ট করেছি এবং আরও একটা সাথে একটু অ্যাড করে দিই, সেটা হলো আপনার গত বছরের তুলনায় এবার 2টো মণ্ডপ বেড়েছে। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলেছেন, পূজার প্রস্তুতি প্রায় সম্পন্ন। সারা দেশেই কেন্দ্রীয় ও প্রান্তিক পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে পূজার। এবার ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখেই পূজা পালিত হবে। আমাদের এই 31,461টি পূজা মণ্ডপকে একটি সফটওয়্যারের আওতায় নিয়ে আসছে। মিনিটের মধ্যে জানা যাবে কোথায় কি ঘটনা ঘটছে, সঠিক তথ্যটা জানা যাবে, যাতে কেউ গুজব
গুজবের কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়েও দেখা গেছে নানা আয়োজনে পূজার জোর প্রস্তুতি চলছে। মন্দিরে আগত দর্শনার্থীদের মধ্যেও বিরাজ করছে খুশির আমেজ। আমরা সবাই খুবই এক্সাইটেড। এবার আমাদের দেবী আসছেন দোলায় করে এবং যাচ্ছেন নৌকাতে। তো আমরা চাই দেবী এবার প্রতিবারের মতোই মর্তে যেন সুখ সমৃদ্ধি নিয়ে আসুক। সবাইকে শুভ শারদিয়া। মা দুর্গা আমাদের পৃথিবীতে এসেছেন, আমরা সবাই অত্যন্ত খুশি এবং কালকে থেকে আমাদের ষষ্ঠী শুরু। ষষ্ঠীতে আমরা সকালে অঞ্জলি দিব, অঞ্জলি দিয়ে আমরা মায়ের প্রসাদ গ্রহণ করব। তবে মন্দিরে আগত কেউ কেউ নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন। ধর্মাবলম্বী যারা তারা সাফার হচ্ছে এবং সেই মানুষগুলো যে কারা সেটা আপনারাও ভালো করে জানেন। অল্প কিছু মানুষের জন্যই আমরা সাফার করি। বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুর, হ্যাঁ এটা সত্যি যে বিভিন্ন জায়গায় যেমন মন্দির পাহারাও দিচ্ছে, আবার কিছু জায়গায় দেখছেন যে মন্দির ভাঙচুর, পুজো করতে না দেওয়া, তো একটা ভয় কাজ করে। তবে এসব শঙ্কাকে উড়িয়ে দিয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার বলছেন পুজোয় কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই। ৬২টি পূজা মণ্ডপে অলরেডি আমরা আমাদের নিরাপত্তা কার্যক্রম শুরু করেছি বলা যায় আরও ২ সপ্তাহ আগে থেকে। আমরা এরকম কোনো কিছু পাইনি, আমাদের সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে। গত কোঅর্ডিনেশন মিটিংয়েও কমিশনার মহোদয়ের এই বিষয়গুলো ডিসকাশন হয়েছে ওখানে মিটিংয়ে। কোনো গোয়েন্দা সংস্থাও এগুলো এভাবে ওখানেও তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এরকম কিছু নেই। আর আমার পার্সোনালি একটু ন্যাক আছে, আমি আসলে একটা গোয়েন্দা সংস্থা থেকে এখানে এসেছি, তো সেই হিসাবে ইন্টেলিজেন্সটা আমার কাছে একটা অগ্রাধিকার। তো আমি ইতিমধ্যে আমাদের যারা কাউন্টার পার্ট আছে পুলিশের বা পুলিশের বাইরে, তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে আমার অফিস থেকে যোগাযোগ করেছি। তারাও আমাদেরকে একটা পজিটিভ একটা মনোভাব এখানে পোষণ করেছেন যে এই এলাকায় এখন পর্যন্ত এরকম কিছু সম্ভাবনা নেই। কৈলাস থেকে এবছর দেবী দুর্গা মর্তে আগমন করবেন দোলায় চড়ে, আর স্বর্গলোকে ফিরে যাবেন ঘোড়ায় চড়ে। বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এরপর মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও ১৩ অক্টোবর রোববার দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এই উৎসবের। রাকিব হাসান, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। আজ সোমবার থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের নোবেল পুরস্কার ঘোষণা। প্রতি বছরের মতো এবারও সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসা শাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, সাহিত্য ও অর্থনীতিতে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে। এছাড়া নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আজ সোমবার থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের নোবেল পুরস্কার ঘোষণা। প্রতি বছরের মতো এবারও সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসা শাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, সাহিত্য ও অর্থনীতিতে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে। এছাড়া নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। এই পুরস্কার বিশ্বের সবচেয়ে দামি এবং সম্মানজনক পুরস্কার হিসাবে পরিগণিত হয়ে আসছে ১০০ বছরেরও বেশি সময় ধরে। আলফ্রেড নোবেলের উইলে ৫টি বিষয়ে পুরস্কারের কথা উল্লেখ থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা ছিল না। ১৯৬৮ সাল দ্য ব্যাংক অব সুইডেনের নেওয়া এক বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। অর্থনীতি পুরস্কারটি নোবেলের অন্যান্য পুরস্কারের মতো একই সময় ঘোষণা এবং প্রদান করা ছাড়াও পুরস্কারের প্রাইজ মানি নোবেলের অন্যান্য পুরস্কারের মতো সমান হওয়ায় সম্মাননার দিক থেকে তা নোবেল পুরস্কারের মতোই বিবেচিত হয়। সেই থেকে বিশ্বে অর্থনীতি পুরস্কারটি বিকল্প নোবেল পুরস্কার হিসাবে পরিচিতি এবং গ্রহণযোগ্যতা লাভ করে। প্রথানুযায়ী আগামী ১০ ডিসেম্বর পুরস্কারের জনক বিশ্বখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বিষয়ের বিজয়ীদের হাতে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনারের চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক দেওয়া হবে। দিলরুবা তন্নি, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। ঢাকাই সিনেমার সর্বোচ্চ জনপ্রিয় নায়ক সালমান শাহ
বাংলা সিনেমার জগতে একজন রাজপুত্র তিনি। 90 দশকের সময় তার সেই স্টাইল, ফ্যাশন সেন্স এখনো মুগ্ধ করে দর্শকের। কিন্তু মাত্র 24-এ জীবন প্রদীপ নিভে যায় সালমানের। এতে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকায় চলচ্চিত্র। ব্যক্তি জীবনে সালমান শাহ ভালোবেসে বিয়ে করেছিলেন সামিরাকে। সেই সামিরার সঙ্গে চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে 1990 সালে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে ঘনিষ্ঠতা, প্রেম, বিয়ের সিদ্ধান্ত। অবশেষে নানা প্রতিকূলতা পেরিয়ে 1992 সালের 20 ডিসেম্বর গোপনে বিয়ে করেন সালমান সামিরা। তাদের সেই প্রেম কাহিনী নিয়ে স্বপ্নের রাজকুমার নামে একটি সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছিলেন নির্মাতা ছটকু আহমেদ। তবে সালমানের মা নীলা চৌধুরীর আপত্তি ছিল তাতে। ফলে আর পর্দায় আসার সুযোগ পেল না সালমান সামিরার প্রেম কাহিনী। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনূস। 100 বছর জেল খাটলেও আওয়ামী লীগের শাস্তি পূর্ণ হবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। এবং এইচএসসি ও সমমানের ফলাফল 15 অক্টোবর। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।